আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই সিনেমাটা মাকিয়া নামের একজন মেয়ের জীবনের উপরে তৈরি, যে ছিল লফ নামের একটা গোত্রের বাসিন্দা। তাদেরকে আই অফ বলা হতো। আসলে তারা শত শত বছর ধরে বেঁচে থাকতে পারত। তারা পৃথিবীর বাকি সবার থেকে আলাদা হয়ে জীবন কাটাতে পছন্দ করত। তাদের চুলও সাধারণ মানুষের তুলনায় অনেক লম্বা। তাদের প্রধান কাজ ছিল এক ধরনের ম্যাজিক্যাল কাপড় তৈরি করা, আর সেই কাপড়ে তারা নিজেদের ইতিহাস লিখে রাখত। যদিও সেই লেখা শুধুমাত্র তারা ছাড়া অন্য কোনো সাধারণ মানুষ পড়তেও পারত না। তো যাই হোক, গল্পের প্রথম দৃশ্যে আমাদের দেখানো হয় লফ গোত্রের মানুষেরা কিভাবে জীবন কাটাতো। এখানে আমরা ছোট্ট একটা মেয়ে মাকিয়া, তার বন্ধু লিলিয়া এবং করিমকে একসাথে থাকতে দেখতে পাই। তো কাজ শেষে তারা একসঙ্গে বাড়িতে যাচ্ছিল, কিন্তু মাকিয়ার কোনো নিজস্ব বাড়ি ছিল না, কারণ সে ছিল একজন অনাথ শিশু। সে লফ গোত্রের কিছু প্রাণীদের সঙ্গে একা একাই বসবাস করত। এত লোকের মধ্যে থেকেও মাকিয়া সবসময় খুবই একা অনুভব করত, কারণ তার নিজের কোনো পরিবারই ছিল না। একদিন মাকিয়া তার গোত্রের এক বৃদ্ধের সাথে কথা বলছিল। বৃদ্ধ মাকিয়াকে সতর্ক করে দেয় যে সে যেন কখনোই মানুষের প্রেমে না পড়ে, কারণ মানুষ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকে, তারপরে মারা যায়। আর এর ফলে মাকিয়া কিন্তু পুনরায় একা হয়ে যাবে, কারণ লফ গোত্রের মানুষেরা শত শত বছর বেঁচে থাকে, তারা সহজে মারাও যায় না। এরপর আমরা দেখতে পাই যে মাকিয়া এক ধরনের বিশেষ কাপড় তৈরি করছিল, যার নাম ছিল হিবোইল। এই হিবোইল কাপড়টা লফ গোত্রের জন্য খুবই মূল্যবান কাপড় ছিল। এই কাপড়ে তারা যে কোনো লেখা লিখে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠির মতো পাঠাতে ব্যবহার করত। আর তাছাড়াও এই কাপড়ে তারা নিজেদের স্মৃতি এবং ইতিহাস লিখে রাখত। একদিন রাতে মাকিয়া তার বন্ধু করিমকে একা দেখতে পায়। সে করিমের পেছনে পেছনে চলে যায় এটা জানার জন্য করিম আসলে কোথায় যাচ্ছে। তখন সে লুকিয়ে দেখতে পায় যে করিম আর লিলিয়া একসাথে রয়েছে। তারা একে অপরকে ভালোবাসার কথা বলছিল। এটা দেখে মাকিয়ার চোখে পানি এসে যায়। তো যাই হোক, এদিকে হঠাৎ করে মাজাটের রাজ্যের সৈন্যরা সেখানে এসে পড়ে এবং লফ গোত্রের উপরে অত্যাচার চালাতে শুরু করে দেয়। তারা লফ গোত্রের মেয়েদের অপহরণ করে নিজেদের রাজ্যে নিয়ে গিয়ে এমন শিশু জন্ম দিতে পারত যারা লফ গোত্রের মতো হবে, কারণ লফ গোত্রের মতো মানুষেরা শত শত বছর বেঁচে থাকে। তো ড্রাগনের মতো দেখতে একটা প্রাণীকে মাজাটের সৈন্যরা সেখানে নিয়ে এসেছিল, যার নাম ছিল রিনাটো। হঠাৎ করেই সে রিনাটো নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আসলে রিনাটো একটা মারাত্মক রোগে ভুগছিল, যার নাম ছিল রেড আই। এই রোগ তার জন্য খুবই ভয়ঙ্কর ছিল, সেই কারণে ড্রাগনটা বেসামাল হয়ে পড়ে। দেখা যায় রিনাটো দুর্ঘটনাবশত মাকিয়াকে নিজের সঙ্গে উড়িয়ে নিয়ে চলে যায়। আর পরবর্তীতে মাকিয়া একটা ঘন জঙ্গলের মধ্যে পড়ে যায়। সেখানে সে কিছু মৃতদেহ দেখতে পায়, যাদের ডাকাতেরা হত্যা করেছিল। তার পাশে একজন লোক বসেছিল, আর সে জানায় যে তারা নাকি ওদের কাছে সেই বিশেষ কাপড়টাই কেনার জন্য যাচ্ছিল, কিন্তু ডাকাতদের হামলায় তার দলের সবাই মারা গেছে। মাকিয়া সেখানে একটা ছোট্ট শিশু খুঁজে পায়। বাচ্চাটা তার মৃত মাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল। বাচ্চাটাকে দেখে মাকিয়ার প্রচণ্ড মায়া হয়, তাই সে 7-5 কিছু না ভেবেই সেই শিশুটিকে নিজের সঙ্গে নিয়ে নেয়, আর সে বাচ্চাটার নাম দেয় এরিয়াল। এরপর মাকিয়া একটা খামারে চলে যায়, আর তারপর সেই শিশুটাকে সে গরুর দুধ খাওয়ায়। কিন্তু তখনই খামারের মালিক ওদের দুজনের সম্পর্কে জানতে পারে যে এরা একজন আই অফ আর একজন মানুষ ছিল। কিন্তু তবুও সে কিছুই বলে না, কারণ সেই মহিলাটা একজন দয়ালু মহিলা ছিল। মহিলাটা মাকিয়াদের নিজের বাড়ির ভেতরে থাকার অনুমতি দিয়ে দেয়। সেই মহিলাটা তার 2 ছেলে ল্যাং এবং ডোলের সঙ্গে বসবাস করত। সেই মহিলা মাকিয়াকে অনেক সাহায্য করে, এমনকি তাকে একটা দোকানের মালিকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যাতে করে মাকিয়া তার বানানো হিবোইল কাপড়গুলো বিক্রি করতে পারে। এতে করে মাকিয়া টাকা আয় করতে পারবে এবং বাচ্চাটাকে লালন পালন করতে পারবে। মাকিয়া তার পরিচয় গোপন রাখতে নিজের চুলে বাদামি রং করে ভরিয়ে ফেলে, যাতে করে কেউ তাকে চিনতে না পারে। তো এভাবেই সময় কেটে যেতে থাকে। এরিয়াল বড় হয়ে যায় এবং একদিন মাকিয়াকে সে প্রথমবারের মতো মা বলে ডাক দেয়। এটা শুনে মাকিয়া যেমন খুশি হয়, তেমনই কিছুটা দুঃখ অনুভব করে, কারণ সে তো এমনই থাকবে,
কিন্তু এরিয়াল একদিন তার সামনেই হয়তো মারা যাবে। ওদিকে মাজাটের রাজ্যে লিলিয়াকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাকে প্রিন্স হ্যাজেলের সঙ্গে জোর করে বিয়ে করার কথা বলা হয়, যাতে করে সে এমন সন্তান জন্ম দিতে পারে যারা শত শত বছর বাঁচতে পারবে। এদিকে মাকিয়া তার ছেলের সঙ্গে খুবই খুশি ছিল। একদিন এরিয়ালকে নিয়ে তার বন্ধুরা অনেক ঠাট্টা তামাশা করছিল, কারণ তার মাকে অন্য সব মহিলাদের থেকে অনেক আলাদা দেখাচ্ছিল, কারণ সে একদমই যুবতী ছিল। অন্যদিকে যখন মাকিয়া তার হিবইল কাপড়গুলো দোকানদারের কাছে বিক্রি করতে চলে যায়, তখন দোকানদার তাকে জানায় যে তার কাছে আরেকটা হিবইল কাপড় রয়েছে, যে কাপড়টা সে মাকিয়াকে দেখাতে চায়। আর কাপড়টা দেখে মাকিয়া খুবই অবাক হয়ে যায়, কারণ এই কাপড়টা তার বন্ধু লিলিয়ার ছিল। সে জানতে পারে যে লিলিয়ার খুব তাড়াতাড়ি প্রিন্স হ্যাজেলের সঙ্গে বিয়ে হতে চলেছে। এই কথা মাকিয়াকে খুবই কষ্ট দেয়। তো এক রাতে যখন মাকিয়ার বাড়ির মালিকের কুকুরটা হঠাৎ করে মারা যায়, তখন তার পুরো পরিবার মিলে সেই কুকুরটাকে কবর দিতে চলে যায়। আর তখন এই ঘটনাটা মাকিয়ার মন খুবই খারাপ করিয়ে দেয়, কারণ এতে করে তার মনে হয় যে এই পৃথিবীর সব কিছুরই একদিন মৃত্যু হয়ে যাবে। তার ছেলে অ্যারিয়ালও একদিন মারা যাবে, তার চারপাশের সবাই একে একে চলে যাবে, আর সে একাই থেকে যাবে। এত ভয়াবহ বিষয়টা তাকে নিজের চোখে দেখতে হবে। এই ভাবনা মাকিয়াকে এতটাই দুঃখী করে তোলে যে সে ওখান থেকে পালাতে শুরু করে। ল্যাং তার পেছনে চলে যায় এবং দেখতে পায় যে মাকিয়া কান্নাকাটি করছে। ল্যাং মাকিয়াকে বলে যে সে যেন এরিয়ালের সামনে না কাঁদে, কারণ তাকে একমাত্র এরিয়ালের জন্য হলেও শক্ত হয়ে থাকতে হবে। এরপর যখন মাকিয়া জানতে পারে যে তার বন্ধু লিলিয়ার বিয়ে হতে চলেছে, সে সঙ্গে সঙ্গে একটা নৌকাতে করে মাজাটের রাজ্যে যাবার সিদ্ধান্ত নেয়। এই নৌকাতে যাবার সময় তার দেখা হয় তার বন্ধু করিমের সঙ্গে, অর্থাৎ করিম এখনও জীবিত ছিল। আর ওরা দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায়। বিশেষ করে করিম তো ভাবতেই পারেনি যে মাকিয়া এখনও বেঁচে আছে। তো যাই হোক, করিম মাকিয়াকে জানায় যে মাজাটের রাজ্য লফ গোত্রের গ্রামে আক্রমণ করার পরে তারা লিলিয়াকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। এখন তার বিয়ে জোরপূর্বক প্রিন্স হ্যাজেলের সঙ্গে করানো হচ্ছে। এই জন্য মাকিয়া আর করিম প্ল্যান করে যে যেভাবেই হোক তারা লিলিয়াকে উদ্ধার করে আনবে। আর এখন পরের দিন যখন প্রিন্স হ্যাজেলের বিয়ের উদযাপন পুরো রাজ্যে শুরু হয়ে গিয়েছিল, তখন করিম রিনাটোর ড্রাগনের উপরে আক্রমণ করে দেয়, কারণ প্রিন্স হ্যাজেল তার পিঠে বসেছিল। আর এটাই ছিল এই বিয়ের নিয়ম, যে রাজপুত্র ড্রাগনের উপরে বসে বিয়ে করতে আসবে। তো যাই হোক, করিমের আক্রমণের ফলে রিনাটো আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং চারপাশের মানুষেরা তাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এমনকি প্রিন্স হ্যাজেলও ভয় পেয়ে যায়। অন্যদিকে সবাই প্রিন্স হ্যাজেলকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে মাকিয়া লিলিয়ার সঙ্গে দেখা করতে আসে এবং তাকে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু লিলিয়া তাকে জানায় যে সে একজন সন্তানের মা হতে চলেছে এবং সে এখন আর পালাতে পারবে না। লিলিয়া একটা সন্তানের মা হতে চলেছে এই খবর জানার পরে করিম অনেক অবাক আর হতাশ হয়ে পড়ে। তবে সে একেবারেই ভয় পায় না। সে এখনও লিলিয়াকে ভালোবাসে, সে লিলিয়াকে সাহায্য করতে চায়। তো যাই হোক, এরপর মাকিয়া এবং এরিয়েল তাদের পুরনো জায়গাটা ছেড়ে করিম এবং অন্যান্যদের সঙ্গে একটা যাত্রায় বেরিয়ে পড়ে। মাকিয়া নিজে একটা ভালো কাজ খুঁজতে চায়, কারণ তাকে এরিয়ালের খেয়াল রাখতে হবে। কিন্তু এইসব কিছু করতে গিয়ে তাকে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এরিয়াল তার মা মাকিয়ার সঙ্গে এখন খারাপ ব্যবহার করতে শুরু করেছে, কারণ সবাই তার মা মাকিয়াকে নিয়ে তাকে ব্যঙ্গ করত। এছাড়াও সে জানতে পেরেছে যে মাকিয়া তার জন্মদাত্রী মা নয়। এরিয়ালের এমন আচরণ দেখে মাকিয়া ভাবতে শুরু করে যে হয়তো সে একজন ভালো মা হতে পারেনি। কিন্তু হঠাৎ করে সে এরিয়ালের তৈরি করা একটা হিবইল কাপড় দেখতে পায় যাতে মম লেখা ছিল। এটা দেখে মাকিয়া খুবই খুশি হয়ে যায়। মাকিয়া তাড়াতাড়ি বাইরে চলে যায় যাতে সে দেখতে পারে যে এরিয়াল এখন কোথায়। যখন সে দেখতে পায় যে এরিয়াল একটা নদীর ধারে বসে আছে, তখনই সে বুঝতে পারে যে এরিয়াল আসলে চায় যে তার মা তাকে নিয়ে গর্ব করুক, তার মা তাকে আবারও আগের মতো ভালোবাসুক। তো এভাবেই ধীরে ধীরে তাদের সম্পর্ক আবারও আগের মতো ভালো হয়ে যায়। মাকিয়া এরিয়ালকে প্রতিশ্রুতি দেয় যে এখন থেকে সে কখনো কাঁদবে না, কারণ সে এখন একজন মা। এরিয়ালও তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তার মায়ের সবসময় সুরক্ষা করবে আর অন্য মানুষের কথা শুনে সে কখনো তার সাথে খারাপ আচরণ করবে না। তো এভাবে বছরের পর বছর পার হয়ে যায়। মাকিয়া এখন একটা রেস্তোরাঁতে ওয়েট্রেস হিসেবে কাজ করে এবং এরিয়াল এখন বড় যুবক হয়ে উঠেছে। মানুষজন মনে করতে থাকে যে হয়তো মাকিয়া এবং এরিয়াল একটা কাপল, কিন্তু এটা শুনে এরিয়ালের একদমই ভালো লাগে না, কারণ হাজার হলেও মাকিয়া তার পালক মাতা। এদিকে একদিন সেই রেস্তোরাঁতে মাকিয়া তার পুরনো বন্ধু ল্যাংকে দেখতে পায়, যে কিনা এখন একজন মাজাটে সোলজার হয়ে গিয়েছিল। মাকিয়া তার এই কথাটা শেয়ার করার জন্য তার ছেলে এরিয়ালের
কাছে চলে যায়, কারণ সে তার পুরনো বন্ধু ল্যাংকে খুঁজে পেয়েছে। আর এখন পরবর্তী দৃশ্যে আমরা লিলিয়ার মেয়ে ম্যাডমিলকে দেখতে পাই। মেয়েটা প্রিন্স হ্যাজেলের সাথে বসেছিল। ম্যাডমিল ভাবছিল যে তার বাবা তাকে তার মায়ের সঙ্গে দেখা করার অনুমতি কেন দিচ্ছে না। এদিকে লিলিয়া ম্যাডমিলের পরে আর কোনো সন্তান জন্ম দিতে পারেনি, কিন্তু রাজারা তো একটা পুত্র সন্তান চেয়েছিল। আর তাছাড়াও এই মেয়েটার মধ্যে লিলিয়ার কোনো গুণই ছিল না। এই কারণে রাজা আরেকটা লফ গোত্রের নারীকে অপহরণ করতে চাচ্ছিল। কিন্তু আবারও সেই মেয়ের থেকে জন্ম নেওয়া সন্তান লালন পালন করা, বড় করা, সব মিলিয়ে অনেক সময় আর এই বিষয়টা খুবই কঠিন কাজ ছিল। কিন্তু প্রিন্স হ্যাজেল যে কোনো মূল্যে একটা পুত্র সন্তান চাচ্ছিল। এদিকে লিলিয়াকে নিজের কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছে। তার মেয়ের সাথে দেখা করার অনুমতি তার একদমই ছিলই না। এদিকে মাজাটে আর্মির হেড কমান্ডার লিলিয়াকে শান্ত করার চেষ্টা করছিল, তবে লিলিয়া তখন রেগে রীতিমতো পাগল হয়ে যাচ্ছিল, কারণ এই রাজ্যের মানুষেরা অনেক লফ গোত্রের মানুষদের হত্যা করেছিল। লিলিয়া চায় তাকে মুক্তি দেয়া হোক, যাতে করে সে তার পুরনো বন্ধু মাকিয়ার সঙ্গে দেখা করতে পারে। মাকিয়ার নাম শুনতে পেয়েই মাজাটে সোলজার তাকে খুঁজতে বেরিয়ে পড়ে, যাতে করে প্রিন্স হ্যাজেলের পরবর্তী স্ত্রী মাকিয়াকে বানানো যায়। এদিকে ল্যাং মাকিয়াকে আবারও তার সাথে গ্রামে ফিরে যেতে বলে, কারণ সে ওই গ্রামে তার ছেলেকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। কিন্তু মাকিয়া আর গ্রামে ফিরতে চায় না। সে যত কষ্টই হোক না কেন তার ছেলেকে নিয়ে শহরে থাকতে চায়। তো যাই হোক, একদিন এরিয়েল মদ্যপান করে বাড়িতে ফিরে এসে তার মায়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে, যার পর তার মা তাকে একটা সজোরে থাপ্পড় মেরে দেয়। আসলে এরিয়েলের মাথায় সমস্যা সৃষ্টি করতে কিছু লোক ছিল, তারাই তাকে নানা ধরনের কথা বলে বিরক্ত করত। লোকেদের ধারণা ছিল যে তারা দুজনেই পালিয়ে যাওয়া প্রেমিক। তাই এরিয়েল বুঝতে পারছিল না যে মাকিয়া আসলেই সত্যিকারের তার কি হয়। তো এখন পরের দিন এরিয়েল ল্যাংকে তার আর্মিতে যোগ দেওয়ার ইচ্ছের কথাটা জানিয়ে দেয়, যাতে করে সে নিজেও একজন মাজাটে সোলজার হতে পারে। ল্যাং প্রথমে এই কথাটা শুনে রেগে যায়, কারণ এরিয়েলের আচরণ তার মায়ের সাথে একদমই ভালো ছিল না, এবং আর্মিতে যোগ দেওয়ার মানে হলো সে তার মাকে একা ফেলে রেখে যাবে। কিন্তু পরে এরিয়েল ল্যাংকে বলে যে সে মাকিয়ার কথাই চিন্তা করে এবং সে তার মাকে সুরক্ষিত রাখার জন্যই আর্মিতে যোগ দিতে চায়। তার মা তাকে সকল পরিস্থিতিতে এতদিন সামলেছে এবং তাকে সুরক্ষা দিয়েছে। এটা শোনার পরে ল্যাং তার কথা মেনে নেয়। এরিয়েল চলে যাবার পরে মাকিয়াকে মাজাটের সোলজারেরা ধরে নিয়ে চলে যায়। এদিকে সময়ের সাথে সাথে এরিয়েল একজন মাজাটের সোলজার হয়ে গিয়েছিল। এই সব কিছুতে তাকে সাহায্য করেছিল ল্যাং, কিন্তু সে জানতোই না যে মাকিয়াকে অনেক আগেই ধরে নিয়ে যাওয়া হয়েছে। সময় এভাবেই চলে যায়। এরিয়েলের বিয়ে হয়ে যায়, তার স্ত্রী দিতা গর্ভবতী হয়ে যায়। এটা তাদের প্রথম সন্তান ছিল। কিন্তু হঠাৎ করে মাজাটের রাজ্যে অন্য সকল দেশগুলো আক্রমণ করে দেয়, যার কারণে এরিয়েলকে আবারও কাজে ফিরতে হয়। অন্যান্য সকল দেশগুলো মাজাটে কিংডমের অধিকার চাইতে থাকে। তারা সবাই একত্রিত হয়ে যায়। এই সুযোগে মাজাটে সেনাদের হাতে বন্দি মাকিয়া পালানোর চেষ্টা করে, কারণ এই যুদ্ধের মধ্যে পালানোটা ছিল একটা ভালো সুযোগ। তবে হঠাৎ করে মাকিয়া তার ছেলে এরিয়েলকে যুদ্ধের ময়দানে লড়াই করতে দেখতে পায়। কিন্তু মা ছেলে একে অপরের সাথে কথা বলার আগেই এরিয়েল আবারও যুদ্ধ শুরু করে দেয়, কারণ অন্য সোলজারেরা তার উপরে আক্রমণ করেছিল। এই সব কিছু দেখে মাকিয়া পালাতে শুরু করে। আর অন্যদিকে করিম তখনও চাচ্ছিল যেন লিলিয়া তার সঙ্গে এখান থেকে পালিয়ে চলে যায়, কিন্তু লিলিয়া না করে দেয়, কারণ তার মেয়ে ম্যাডমিল সেখানেই ছিল। করিম এখনও লিলিয়াকে অনেক পছন্দ করত, কিন্তু এখন এইসব কিছু তার সহ্যের বাইরে চলে যাচ্ছিল। তাই সে নিজেকে এবং লিলিয়াকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে। কিন্তু মাজাটের সোলজারেরা এটা দেখে করিমকে মারধর করে আর লিলিয়াকে বাঁচিয়ে নেয়। এদিকে মাকিয়া একটা মেয়ের চিৎকার শুনতে পায়। আসলে এই মেয়েটা আর কেউ নয়, বরং তার ছেলের বউ দিতা ছিল। আসলে দিতা এই সময় তার প্রথম সন্তানটা জন্ম দিচ্ছিল। মাকিয়া ওই মেয়েটার কাছে গিয়ে শিশুটাকে জন্ম দেবার জন্য তাকে সাহায্য করছিল। এরিয়েল তখনও যুদ্ধের ময়দানে লড়াই করছিল। তো এখানেই দিতা জানতে পারে যে মাকিয়া আসলে এরিয়েলের মা, এবং আজকে মাকিয়া যেহেতু তাকে সাহায্য করেছিল তাই সে তাকে ধন্যবাদ জানায়। এদিকে সদ্য জন্ম নেওয়া সেই শিশুটাকে দেখে মাকিয়ার সেই সময়টার কথা মনে পড়ে যায় যখন সে এরিয়েলকে কুড়িয়ে পেয়েছিল, এবং তারপর সে কিভাবে কষ্ট করে তাকে লালন পালন করে এত বড় করেছে। মাকিয়া আবারও একবার এরিয়েলকে যুদ্ধের ময়দানে গিয়ে তার সন্তান জন্ম নেবার ব্যাপারটা জানায়। তাকে সে ওই গল্পটাও শোনায় যখন প্রথমবার মাকিয়া তাকে খুঁজে পেয়েছিল। এইসব কথা শুনে এরিয়েল বুঝতে পারে যে তার মা মাকিয়া তাকে সত্যি কতটা কষ্ট করে এত বড় করে তুলেছে, আর এখন সে তার মাকে একা রেখে আসার জন্য অনেক লজ্জিত ছিল। কিন্তু মাকিয়া তাকে নিশ্চিন্ত করে বলে যে আমি একদমই কষ্ট পাইনি বাবা,
বরং তুমি অনেক ভালো একজন ছেলে যে সব সময় আমার জন্য নিরাপত্তা নিশ্চিত করেছে। মাকিয়া তাকে আরও বলে যে এরিয়েল তাকে মা বলে ডাকতে না পারলেও তার কোনো খারাপ লাগছে না। তখনই সেখানে ল্যাং এসে পৌঁছায়। ল্যাং মাকিয়াকে তার গোত্রের কাছে ফিরে যেতে বলে, কিন্তু এরিয়েল মাকিয়াকে থামায় এবং বলে যেও না। তারপর সে অবশেষে মাকিয়াকে একবার মা বলে ডাক দেয়। মাকিয়া তার ছেলেকে শেষবারের মতো দেখে, তারপর সেখান থেকে চলে যেতে শুরু করে। আর এরপর যুদ্ধ শেষ হয়ে যায়, মাজাটের রাজ্য পরাজিত হয়। এর মধ্যেই মাকিয়া করিমের মৃতদেহটাও পড়ে থাকতে দেখে। আর তখনই লিলিয়া প্রথমবারের মতো ম্যাডামিলকে দীর্ঘদিন পরে দেখতে পায়। সে তার মেয়েকে পেয়ে বলে যে আমি এই টাওয়ার থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিতে চাই। আসলে সে করিমের মৃত্যু আর এই বন্দি জীবন একদমই সহ্য করতে পারছিল না। সে মরতে যাচ্ছিল, কিন্তু মাকিয়া রেনাটোর সেই ড্রাগনটা এসে লিনিয়াকে লাফানো থেকে রক্ষা করে। তারপর তারা দুজন আবারও নিজেদের ঠিকানায় রওনা দেয়। এদিকে এরিয়েলকে তার বাড়িতে ফিরিয়ে আনা হয়, যাতে করে সে তার স্ত্রী এবং সদ্য জন্মানো সন্তানের সাথে দেখা করতে পারে। দিতা তাকে মাকিয়ার সম্পর্কে জানায় যে কিভাবে সন্তান জন্ম দিতে মাকিয়া তাকে সাহায্য করেছে, এবং এরিয়েল এখানে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, কারণ সে মাকিয়ার সম্পর্কে আগে তাকে অনেক খারাপ কথা বলেছিল। এরপর অনেক বছর পেরিয়ে গেলে মাকিয়া আবারও সেই ছোট্ট গ্রামে ফিরে আসে, কারণ সে তার নাতির বাবা অর্থাৎ এরিয়েলকে দেখতে চেয়েছিল। এরিয়েল এখন একজন বুড়ো মানুষ হয়ে গেছে। মাকিয়া দেখতে পায় যে এরিয়েল তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল, এবং সে বলে অবশেষে তুমি ফিরে এলে মা। মাকিয়া তো এরিয়েলের সাথে প্রতিজ্ঞা করেছিল যে সে কখনোই কাঁদবে না, কিন্তু এরিয়েলের এমন অবস্থা দেখে সে নিজের চোখের পানি থামাতেই পারে না। এরিয়েল তাকে ইশারা করে কান্না থামাতে বলে। বৃথা চেষ্টা করে মাকিয়া আবারও কান্না করতে শুরু করে দেয়। মাকিয়ার বারবার সেই স্মৃতিগুলোর কথা মনে পড়তে থাকে। তো মৃত্যুসজ্জাতে শুয়ে থাকা এরিয়েলের সাথে কাটানো সময়গুলো তার অনেক বেদনার ছিল। তাই এন্ডিংয়ে আমরা মাকিয়া এবং তার ছেলে এরিয়েলের সাথে কাটানো সময়গুলো আরও একবার দেখতে পাই। তবে সেই সময় তারা খুবই খুশি ছিল। এরিয়েল একটা ছোট ছেলে ছিল, এবং তারপর সে ধীরে ধীরে বড় হয়ে একজন পুরুষ হয়ে ওঠে। আর এখন ঠিক তাই ঘটলো জানিয়ে মাকিয়া ভয় পেত। এরিয়েল ধীরে ধীরে তার চোখ বন্ধ করে ফেলে, আর পূর্ণ যুবতী মাকিয়া তখনও তার বৃদ্ধ ছেলের দিকে অপলক চোখে তাকিয়ে কান্না করেই যাচ্ছে। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।